বাংলাদেশ একটা জনবহুল দেশ, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এই জনবহুল দেশ, এটার পর একটা বাড়তি ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হয়েছে গত ডিসেম্বরে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটাতে বলা হচ্ছে যে টোটাল ফার্টিলিটি রেট বাংলাদেশে বেড়েছে। এইটে এটা টেকনিক্যাল টার্ম, কিন্তু যখন টোটাল ফার্টিলিটি রেট বেড়েছে বলা হচ্ছে, তখন যারা জনসংখ্যা নিয়ে কাজ করেন তারা একটু দুশ্চিন্তা পড়ে গেছেন। এমনি এটা একটা জনবহুল দেশ, তারপর টোটাল ফার্টিলিটি রেট যদি বেড়ে যায়, তাহলে জনসংখ্যা আরও বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। আমি সেই জিনিসটা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি। টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে যে একজন নারী, প্রজননক্ষম নারী, তার জীবদ্দশায় যত সন্তানের জন্ম দেয় সেটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। মানে এটা ধরে নেওয়া হয় যে 15 থেকে 49 বছর বয়সী যত নারী আছেন তারা যে সন্তান জন্ম দেন গড়ে, সেটা টোটাল ফার্টিলিটি রেট। 1975 সালে টোটাল ফার্টিলিটি রেট ছিল 6.3। তার মানে একজন মা সারা জীবনে 6টার বেশি সন্তানের জন্ম দিতেন। এখন আমাদের যারা স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনার দায়িত্বে নিয়েছিলেন, তারা ভাবলেন যে যতটা আমরা এত প্রত্যেক মায়ের যদি এত সন্তান হয়, তাহলে তো আমাদের মানে এই ছোটো দেশ, জনসংখ্যার চাপ অনেক বেড়ে যাবে। তখন আমাদের একটা উদ্যোগ ছিল যে টোটাল ফার্টিলিটি রেট, মানে প্রত্যেক মা যেন সন্তান কম জন্ম দেন সেই ব্যবস্থা করতে হবে। তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বা জনসংখ্যা খাতে সবচেয়ে বড় অগ্রগতির একটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট কমানো। তা আমাদের 75 সালে ছিল 6 জনের উপরে, তারপর আস্তে 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 কমতে থাকলো। কমতে কমতে একসময় আসলো এই 2011-র দিকে দেখা গেল যে টোটাল ফার্টিলিটি রেট হলো 2.3, মানে একজন মা এই 2 জনের কিছু বেশি সন্তানের জন্ম দিচ্ছে। এই যে তার মানে আমাদের একটা ভালো অর্জন ছিল যে আমরা টোটাল ফার্টিলিটি রেট, মানে প্রতিটা মায়ের গড় সন্তান আমরা কমিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু 11 থেকে 22 পর্যন্ত এই টোটাল ফার্টিলিটি রেটটা স্ট্যাগনেন্ট ছিল, মানে এটা আর সরকার কমাতে পারছিল না। আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি যা ছিল বা অন্য যে কর্মকাণ্ড ছিল সেগুলো অনেকটা গতি হারায়, মুখ থুবড়ে পড়ে, অনেক জটিলতা দেখা দেয়। তো এখন আমাদের বাংলাদেশের জনসংখ্যা খাতের একটা বড় অর্জন হচ্ছে যে আমরা টোটাল ফার্টিলিটি রেট আমরা ক্রমান্বয়ে 50 বছর ধরে আমরা কমাচ্ছি। কিন্তু 11 সালে এসে দেখা গেল যে টোটাল ফার্টিলিটি রেট 2.3, এবং 22 সালে এসে দেখা গেল যে টোটাল ফার্টিলিটি রেট 2.3। এই তার মানে একটা লম্বা সময় ধরে আমরা আসলে ফার্টিলিটি রেট কমাতে পারছিলাম না। এর কতগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের পরিবার পরিকল্পনা যারা দায়িত্বে আছেন, মাঠ পর্যায়ে বিপুল পরিমাণ পদ শূন্য আছে। মানে গ্রামের দিকে বা শহরে যারা পরিবার পরিকল্পনা সেবা নিয়ে যাবেন, সেখানে দেখা যাচ্ছে যে সারা দেশে প্রায় 27%, 27% পদ শূন্য। এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে যে এই দরিদ্র মানুষ অথবা আমাদের পরিবার পরিকল্পনা যে কর্মসূচি আছে, সেখান থেকে মানুষদেরকে, মানে সক্ষম দম্পতিদেরকে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে গত 3, 4, 5, 6 বছর ধরে এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহে ব্যাপক ঘাটতি আছে। এক হচ্ছে আমার মাঠে কর্মী নেই, আর একটা হচ্ছে আমার জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নেই। দুটো মিলে মানুষ আসলে সেবা পাচ্ছে না। সেবা যেহেতু পাচ্ছে না, সুতরাং স্বাভাবিক কারণে একটা ধারণা জন্মাতে পারে যে তাহলে হয়তো আমাদের জনসংখ্যা বেড়ে যেতে পারে। মানে আমাদের মানে দম্পতি প্রতি যেহেতু তারা আনমেট নিড বলে একটা জিনিস আছে, মানুষ যখন দরকার তখন সামগ্রী হাতের কাছে পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি আছে বাংলাদেশে। তো এই সব কিছু এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে গত বিশেষ করে 2009 সালের পর থেকে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জাতীয় জনসংখ্যা পরিষদ বলে একটা পরিষদ আছে, প্রাইম মিনিস্টার সেটাকে চেয়ার করেন। এই পুরো আওয়ামী লীগের সময় মাত্র একবার সেই পরিষদের মিটিং হয়েছে। এটা সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ। তাহলে দেখা যাচ্ছে সেখানে একটা ঘাটতি থেকে গেছে যে সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল থেকে এই জায়গাটাতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। এই রকম নানা কারণ জনসংখ্যাবিদরা মনে করছেন, এই শুধু নানা কারণে আমাদের টিএফআরটা আর হঠাৎ করে যে বেড়ে গেল। আমাদের 2025 এসে দেখা গেল টিএফআর 2.4।
বাংলাদেশের ইতিহাসে কখনো টিএফআর বেড়ে যাওয়ার কোনো নজির নাই, এই প্রথম দেখা গেল যে টিএফআর বেড়েছে। তার মানে আমাদের দম্পতি প্রতি সন্তান জন্ম দেওয়ার হার একটু বেড়ে গেল, এটা একটা বড় ঘটনা। আমরা এইটা নিয়ে কাজ করছি, এইটা কাজ করার সময় আমরা দেখলাম যে তাহলে জনসংখ্যা কী পরিমাণ বাড়তে পারে, সেটা নানা রকম আপনার প্রাক্কলন আছে। সেই প্রাক্কলনের পরে আমরা এতকাল আমাদের যত উন্নয়ন পরিকল্পনা হয়েছে, সব উন্নয়ন পরিকল্পনা হয়েছে যে আমাদের টিএফআর কমছে, কখনোই ভাবা হয়নি যে টিএফআর বাড়তে পারে। তো সুতরাং আমরা এতকাল আমাদের জনসংখ্যার যতগুলো প্রাক্কলন করা হয়েছে সমস্ত প্রাক্কলন এখন নতুন করে করতে হবে। এটা হচ্ছে জনসংখ্যার একটা দিক। এই সংকটে বাংলাদেশ আগে কখনো পড়েনি। সংকটের দ্বিতীয় দিকটা হচ্ছে জনসংখ্যা তো বাড়ছে, তাতে কি আমাদের জনসংখ্যার চাপটা কোথায় কোথায় পড়ছে আমরা যদি দেখি, একটা হচ্ছে যে আমাদের মাথাপিছু জমি, আমাদের মাথাপিছু জমি আগে যা ছিল 75 সালে যা ছিল বা স্বাধীনতার পরে যা ছিল সেটা ক্রমান্বয়ে কমছে। আবার যদি মানুষ যত বাড়বে মাথাপিছু জমি তত কমবে। আবার যদি আপনার ভাঙনে, নদী ভাঙনে আপনার মূল ভূখণ্ড কমতে থাকে তাহলে মাথাপিছু জমি কমবে। আর একটা হচ্ছে মাথাপিছু কৃষি জমি কমছে, তাহলে দুটো দিক। আর একটা হচ্ছে যে আমরা যদি হাসপাতালগুলোতে দেখি, তাহলে সরকারি হাসপাতালে দেখবো, আপনি যদি আজকে ঢাকা মেডিকেল কলেজে যান বা যে কোনো বড় হাসপাতালে যান, দেখবে যে আপনি রুগীর জায়গা দিতে পারছেন না। আবার যদি আপনি দেখবেন যে এবার প্রচুর শিক্ষার্থী পরীক্ষা দেয়নি, অনেক তরুণ বেকার। তো এইগুলো এই যে মাথাপিছু জমি কমছে, আবার তরুণরা বেকার, আর সবথেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে দেখবেন যে বাংলাদেশ কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারছে না। বাংলাদেশ কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারছে না। বাংলাদেশে একটা মাথাপিছু জমির পরিমাণ কম, এটা হচ্ছে একটা দিক। মাথাপিছু কৃষি জমির পরিমাণ কম। আর একটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত মানুষ বাড়ছে বলে আমাদের আবাসন বাড়াতে হচ্ছে বলে আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। আমরা স্কুল, কলেজে, ইভেন ইউনিভার্সিটিতেও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পড়ানো হয়। ম্যালথাস বলছেন যে জনসংখ্যা বাড়ে, মানুষ বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে, 1, 2, 4, 8, 16 এই হারে। আর খাদ্য উৎপাদন বাড়ে 1, 2, 3, 4, 5 এইভাবে। ম্যালথাস বলছেন যে যদি জনসংখ্যা অনেক বেড়ে যায় তাহলে একটা ঝুঁকি আছে দুর্ভিক্ষের। কিন্তু বাংলাদেশে এই দুর্ভিক্ষের অবস্থা এখন নেই, কিন্তু বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার ভিতরে আছে। ভঙ্গুর এই কারণে যে বাংলাদেশ কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না বলে অনেক জনসংখ্যাবিদ মনে করেন। কারণ এত কম জমিতে এত বেশি মানুষের সব ধরনের খাদ্য দেওয়া সম্ভব না। আপনি যদি শুধু চাল উৎপাদন করেন তাহলে দেখবে যে আপনি অন্য খাবার উৎপাদন করতে পারছেন না। তো এই একটা ভঙ্গুর পরিস্থিতিতে বাংলাদেশে থাকতে হবে প্রায় সব সময়তে। তার মানে আপনাকে বাংলাদেশ খাদ্য আমদানির একটা শৃঙ্খলের মধ্যে আটকা পড়ে গেছে। এটা হচ্ছে স্রেফ জনসংখ্যার কারণে। এর সঙ্গে অন্য আরও অনেক সমস্যা আছে, আবাসন সমস্যা আছে, ইত্যাদিতে অনেক সমস্যা আছে। এটা জনসংখ্যার দুই নম্বর দৃশ্যের কথা আমি বললাম। আর একটা বলি, মানুষ যে বাড়ছে, মানুষ কোথায় বাড়ছে? আপনি দেখবেন যে আমরা বলি বাংলাদেশে মানুষ বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। মানে আজকে যদি আপনার 100 জন মানুষ থাকে, 1 বছর পরে মানুষ হবে 101.22 জন, এরকম একটা হিসাব। কিন্তু এই মানুষ কিন্তু বাংলাদেশে সমানভাবে বাড়ছে না। দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় 26টা জেলায় গ্রামে মানুষ বাড়ছে না, তাহলে মানুষ বাড়ছে শহরে। আর শহরের ভিতরে দেখেন সবচেয়ে বেশি মানুষ বাড়ছে হচ্ছে ঢাকা শহরে। শহরে মানুষ বাড়ার দুটো হিসাব আছে। একটা হচ্ছে যে কোনো গ্রাম অঞ্চল শহর হয়ে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, চালনা ছিল একটা হাট, আপনার খুলনা জেলার দাকপ উপজেলার একটা হাট ছিল চালনার হাট, মানুষ বলতো চালনার হাট। সেই চালনার হাট আস্তে আস্তে বড় হলো। সেই চালনার হাট
এরশাদের সময় সেই চাল্লারহাটকে পৌরসভা ঘোষণা করা হলো, এখন সেটা একটা পৌরসভা। তো এরকম বাংলাদেশে অসংখ্য হাট বাজার নগরে পরিণত হয়েছে। তো এই হাট বাজারে যারা বাস করে তারা আসলে এখন নগরেরই বাসিন্দা, সেটা হচ্ছে একটা দিক। তার মানে আমাদের শহরের সংখ্যা বাড়ছে অথবা শহরের আয়তন বাড়ছে। আর একটা হচ্ছে কোনো কোনো শহরে মানুষ অসম্ভব বাড়ছে, যেমন ঢাকা। ঢাকাকে বলা হচ্ছে এখন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট সিটি জনসংখ্যার নিরিখে, যে এই শহরে পৃথিবীর আর মাত্র একটা শহরে জাকার্তাতে এর থেকে বেশি মানুষ বাস করে। এবং ঢাকা 2050 সালে পৃথিবীর সবচেয়ে বড় শহরে রূপান্তরিত হবে। তার মানে ঢাকার শহর মানে একটা অসম্ভব দ্রুত গতিতে এখানে মানুষ বাড়ছে। এখন মানুষ যে বাড়ছে শহরে, মানুষ আসলে যে শহরে মানুষ আসছে সেই শহরটা আসলে কেমন? মানুষ মনে করে যে শহরে গেলে সে নিরাপদে থাকবে। আমরা যদি জনসংখ্যা বৃদ্ধির হারটা দেখি তাহলে আমরা দেখব যে গ্রামের থেকে শহরের জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি। শহরে মানুষ বাড়ছে বেশি। গ্রামে যদি 100 জনে একজন বাড়ে, শহরে 100 জনে 3 জন বাড়ছে। তাহলে এই বৃদ্ধির হারটা সবচেয়ে বেশি হচ্ছে আবার ঢাকা শহরে। আমরা বলেছি যে ঢাকা শহরটা হচ্ছে এখন পৃথিবীর জনসংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর, এবং 2050 সালে সেটা হয়ে যাবে পৃথিবীর 1 নম্বর শহর। এই শহরে কিন্তু মানুষ আসছে। মানুষ এসে একটা বড়, আরও অনেক জায়গাতে মানুষ আশ্রয় নিচ্ছে, কিন্তু একটা বড়, বিশেষ করে দরিদ্র মানুষ, নদী ভাঙা মানুষ, তাদের আশ্রয় জায়গা হচ্ছে বস্তি। ঢাকা শহরের বস্তিগুলো এখানে আগের মতো বস্তিতে রূপান্তর হচ্ছে। বস্তিতে 2 ধরনের রূপান্তর এখন বড় আলোচনার বিষয়। একটা হচ্ছে যে বস্তি নারী অধ্যুষিত হয়ে যাচ্ছে। বস্তিতে নারী পুরুষের ভারসাম্য থাকছে না, নারী অনেক বেশি বস্তিতে নারী দেখা যাচ্ছে। গবেষণা দেখা যাচ্ছে যে যে সুস্থ মানুষ সে আসলে গ্রাম ছাড়ে, যে শিক্ষিত মানুষ সে আসলে গ্রাম ছাড়ে, যে যার অর্থকড়ি আছে সে গ্রাম ছাড়ে। তার মানে মানুষ যখন গ্রাম ছেড়ে শহরে চলে আসছে তখন গ্রামটা নিঃস্ব হয়ে যাচ্ছে। এখানে যারা নীতি নির্ধারক আছেন তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে গ্রাম থেকে যে মানুষ শহরে আসছে, যে গ্রামটা পড়ে থাকছে সেই গ্রামটা আসলে কি গ্রাম। তার মানে যারা একটু শারীরিকভাবে দুর্বল, যারা শিক্ষায় পিছিয়ে, যারা অর্থে বৃত্তে পিছিয়ে, তারা আসলে গ্রাম থাকছে। সুতরাং বাংলাদেশের গ্রামগুলো অনেকটা নিঃস্ব হয়ে যাচ্ছে এই অভিবাসনের কারণে। আমরা জনসংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি, কাজে হাত দিয়েছি। আমরা রিপোর্ট প্রকাশ করছি, আমরা ভিডিও প্রকাশ করছি। আপনার জনসংখ্যা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য চাইতে বা জানতে যদি হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনি অনেক বিষয় জানতে পারবেন।